জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর হবে মুজিববাদদের বলেছেন সমন্বয়করা। আবারও জানালেন দল বা জোট করবেন না তারা। জুলাই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সচিবালয়ে অগ্নিকাণ্ড তদন্তের প্রাথমিক রিপোর্ট আজ। শহীদের রক্তে লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শোনা কষ্টকর বলেছেন মির্জা আব্বাস। মানুষের মনোজগতের পরিবর্তন উপলব্ধির আহ্বান আমির খসরুর। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মধ্য দিয়ে মুজিববাদের কবর রচিত হবে এবং মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। সকালে রাজধানীতে জুলাই প্রোক্লেমেশন নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। বলেন, নতুন যারা দেশ পরিচালনায় আসবে এই ঘোষণাপত্র তাদের জন্য নির্দেশক হয়ে থাকবে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনো রাজনৈতিক জোট বা সংগঠন হবে না, তবে দেশ ও মানুষের কল্যাণে রাজপথে থাকার ঘোষণা তাদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে বিস্তারিত। কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর? শনিবার থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা। বিষয়টি খোলাসা করতেই রবিবার দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনের 3 জন সমন্বয়ক। জানান, আগামী 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে, যা এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ঘোষণাপত্রের খসড়া পাঠানো হয়েছে। এ ঘোষণাপত্রের মাধ্যমে মুজিববাদের কবর রচিত হবে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর। আমাদের বিপ্লবের যে ঘোষণাপত্রটি সেটা আমাদের 5 আগস্টই হওয়ার উচিত ছিল। এটি না হওয়ার কারণে এই যে ফেসিবাদের পক্ষের যে শক্তিগুলো সর্ব জায়গাতে, মিডিয়াতে, বুদ্ধিজীবী পাড়ায়, তারপর হচ্ছে আমরা যে যাদেরকে উৎখাত করেছি বিদেশে বসে, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে। জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। ঘোষণাপত্রের মধ্য দিয়ে মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। এখানে চা শ্রমিক আসবে, রিক্সা শ্রমিক আসবে, কৃষক আসবে, এই দেশের খেটে খাওয়া মজুররা আসবে, সেখান থেকে শুরু করে রেমিটেড যোদ্ধারা আসবে, প্রবাসীরা আসবে, যারা এই জুলাই অভ্যুত্থানকে ধারণ করছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভবিষ্যতে কখনো রাজনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ করবে না দাবি করে সার্জিস আলম বলেন, দেশ ও মানুষের জন্য অতন্ত্র প্রহরী হিসেবে মাঠে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইউনিটির সিম্বল এরকম একটা প্ল্যাটফর্ম হয়ে থাকুক, এই প্ল্যাটফর্মটি কখনো রাজনৈতিক দলে যাবে না। আরেকটি কথা ছিল আমাদের যে জাতীয় নাগরিক কমিটি, আমাদের জায়গা থেকে যেটি বলা হয়েছিল এটি একটি রাজনৈতিক শক্তি, কিন্তু রাজনৈতিক দল হবে না। এখান থেকে জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে। 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনুষ্ঠানে সকল রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের সব শ্রেণী পেশার মানুষ জড়ো হবেন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানিয়েছে, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের প্রাথমিক রিপোর্ট আজ সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হবে। বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে এসব জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ঘোষণাপত্র একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সচিবালয়ে আগুন ইস্যুতে বলেন, তদন্তের কাজ চলমান আছে, তদন্তের স্বার্থে যাবতীয় আলামতগুলো সংগ্রহ করা হয়েছে, প্রয়োজনে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে। এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি। এটা আমাদের গভর্নমেন্টের কোনো না, আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই। শহীদের রক্তে লেখা সংবিধানকে কেউ কবর দেওয়ার কথা বললে কষ্ট পান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ ধরনের কথা ফ্যাসিবাদীদের মুখ থেকে আসে মন্তব্য করে
তিনি বলেন, এমন কথা না বলাই ভালো যেটা জাতি পছন্দ করবে না। এদিকে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, অবিলম্বে রোডম্যাপ 3 দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। নতুন কমিটির সদস্যদের নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে বিএনপি বিটে কর্মরত সাংবাদিকরা বলেন, দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে সহজে তথ্যের জন্য যেন যোগাযোগ করা যায় সে বিষয়ে খেয়াল রাখলে গণমাধ্যম কর্মীদের জন্য সুবিধা হবে। সবাই বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিগত আন্দোলন সংগ্রামে গণমাধ্যম কর্মীদের অবদান স্মরণ করে প্রশ্ন রাখেন, বিরোধী দলগুলো গত 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছে তা কি কোনো কাজে লাগেনি? এখন অনেকেই আন্দোলন নিজেদের করে নিতে চায়, এতে জনমনে বিভেদ সৃষ্টি হবে, দেখা দিবে বিদ্বেষ। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। অনুরোধ জানাবো, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। সেটা হলেই এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদী মুখ থেকেও আসে। কবর দিয়ে দেব, মেরে ফেলবো, কেড়ে ফেলবো, এই সমস্ত কথা কিন্তু ভালো কথা নয়। এমন কথা না বলাই ভালো যে কথা দেশের মানুষ পছন্দ করবে না। জাতির ভিতরে দয়া করে আপনার বিভক্তি আনবেন না। সবাই বিএনপি নেতারা বলেন, সচিবালয়ে আগুন লাগালো কারা আর কার্ড বাতিল হলো সাংবাদিকদের। আজকে ফ্যাসিবাদ নতুন করে আসার জন্য চক্রান্ত করছে, কাজে হয়তো সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আম ছাড়া সবই যাবে। সেই কারণে আমরা বলি, এই সরকারের মূল দায়িত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতির সামনে উপহার দেয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সেখানে তিনি বলেন, যে কোনো শক্তির বিরুদ্ধে লড়তে ডক্টর ইউনূসের সাথে থাকবে জনগণ। অনতিবিলম্বে দেশে নির্বাচনের ব্যবস্থা করুন, রোড ম্যাপ দিন, নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করুন। আবার যেন খোকন মুক্তের মতো রাস্তায় নেমে কারো বিরুদ্ধে আন্দোলন না করতে হয়, সেই দিকে অবশ্যই আপনি নজর রাখতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল। পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এখন কিছু রাজনৈতিক দলও ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। অনেকেই মাঝে মাঝে সবক দেয়, আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে, আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না, না আসুক চাঁদাবাজ, না আসুক। কাকে উদ্দেশ্য করে বলছেন? খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। তেজগাঁও শিল্পাঞ্জন থানার 25 নং ওয়ার্ড বিএনপি পরিবারের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য শেখ হাসিনার পরবর্তীতে দেশের কি হবে তা চিন্তা করেই 31 দফার সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। রবিবার সকালে চট্টগ্রামের ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমির খসরু মাহমুদ আরও বলেন, জাতীয় সরকার গঠন করে 31 দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। কারো মনে সন্দেহ থাকার কিছু নাই বলেও জানান তিনি। এছাড়া ফ্যাসিস্ট সরকারের পতনের কারণে মানুষের মনোজগতের পরিবর্তন এসেছে, যারা এটা ধারণ করতে পারবে না তাদের জন্য আগামীর বাংলাদেশ কঠিন হবে বলেও জানান বিএনপির এই নেতা। 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি, শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা 1.5 বছর আগে দিয়েছি, আর বেগম খালেদা দিয়েছে 6 বছর আগে, ভিশন 2030। আমরা যেটা দিয়েছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে, আমরা জাতীয় সরকার করে 31 দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। এই ব্যাপারে কারো মনে সন্দেহ থাকার কিছু নাই। আমি আগেই বলেছি, বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে তার সাথে যারা চলতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই। বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এনআরবি কনক্লেভ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। যেসব ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে তার জবাব দিতে বর্তমান সরকার সচেষ্ট।
বাংলাদেশ জ্ঞান ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে অনেক দূর এগিয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, একে বিশ্বমানের করতে কাজ করছে সরকার। তরুণদের মেধার সঠিক ব্যবহার ও যুগোপযোগী প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনতে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার। The global perception of our nation often falls short of this reality. The interim government, unfortunately, have been confronted with a misinformation and disinformation campaign in a part of the media in our region, based mostly on falsehood. গত সরকারের পররাষ্ট্রনীতি ছিল নতজানু দাবি করে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বর্তমান সরকার পররাষ্ট্র বিষয়ে কোনো হটকারী সিদ্ধান্ত নেবে না। রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক সংলাপ শেষে এমন মন্তব্য করেন মাহফুজ আলম। তিনি বলেন, বর্তমান সরকার বহির্বিশ্বের সাথে বাস্তবধর্মী সম্পর্ক বজায় রাখবে, কোনো নতজানু সম্পর্ক নয়। বিগত সরকার বিশ্ব দরবারে দেশকে নয় দলকে উপস্থাপন করেছে বলেও অভিযোগ করেন এই উপদেষ্টা। বহির্বিশ্বের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত, পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা, এসব বিষয়ে গুরুত্ব পায় সংলাপে। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সহ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। থাকুক সবগুলো রাষ্ট্রের সাথে, যেটা প্র্যাগমেটিজম, এখানে কোনো অ্যাডভেঞ্চারিজম অথবা হটকারিতার জায়গা নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা আগে যে অবস্থায় ছিল, এটা দলীয়করণ হয়ে গিয়েছিল এবং বিভিন্ন দলের অথবা বিভিন্ন কাল্টের রিপ্রেজেন্টেশনটাই মুখ্য হয়ে উঠেছিল। কিন্তু আমরা চাই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক। এক ধরনের নতজানু একটা পররাষ্ট্রনীতি তারা নিয়েছে, আর আমাদের সরকারের জায়গা থেকে আমরা চেষ্টা করছি প্র্যাগমেটিজমের জন্য। যদি আমাদের কোনো রকম হটকারিতা বা কোনো রকম ভুল থাকে, সেটা আমরা শুধরানোর চেষ্টা করি। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল নিয়ে তুমুল সমালোচনার মধ্যে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অস্থায়ী পাস নিয়ে আজ থেকে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। তিনি বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় যে তদন্ত কমিটি করা হয়েছিল, সেটার প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিনে সচিবালয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিগত সময়ে যাদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে, তাদের অনেকেই সাংবাদিক নন বলেও মন্তব্য করেন তিনি। দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়ে প্রবেশ করতে না পেরে রবিবার মূল ফটকেই অবস্থান করতে থাকেন গণমাধ্যম কর্মীরা। বেলা 1:45টার দিকে সাংবাদিকদের সাথে কথা বলতে প্রধান ফটকে আসেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, বিগত সময়ে 3000-এর বেশি অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে, যাদের অনেকেই সাংবাদিক নন। তাই আগের সকল কার্ড বাতিল করে স্বল্প সংখ্যক সাংবাদিককে নতুন করে স্থায়ী কার্ড দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি। 3000+ অ্যাক্রিডিটেশন কার্ড কিন্তু দেওয়া হয়েছে বিগত সময়গুলোতে, এবং আপনারাও এটা ভালো করে জানেন যে এই 3000+ কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেজন্য আমাদের কিছুটা সময় লাগবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব, এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। এখনো অস্থির বৈদেশিক মুদ্রার বাজার। রবিবারও রাজধানীর খোলা বাজারে মার্কিন ডলার বিক্রি হয়েছে 127 টাকায়। মার্কিন ডলারের দামে অস্থিরতার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর একচেটিয়া সিন্ডিকেটকে দায়ী করছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন। যদিও ব্যাংকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া দামে ডলার কিনছেন তারা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। কিছুতেই বাগে আসছে না মার্কিন ডলারের বাজার। মাঝখানে দাম কিছুদিন স্থিতিশীল থাকলেও হঠাৎ দর ছাড়াই 127 টাকার ঘর। এই খবরে কেন্দ্রীয় ব্যাংক রেমিট্যান্সের ডলার 123 টাকার মধ্যে কেনার সিদ্ধান্ত দেয়ায় দর বাড়েনি নতুন করে। মানি চেঞ্জারগুলো দাম কমেছে দাবি করলেও বেশিরভাগ এক্সচেঞ্জেই রবিবারও ডলার মেলেনি 127 টাকার কমে। শক্তিশালী রেমিট্যান্স প্রবাহের মধ্যেও বৈদেশিক মুদ্রার বাজারে এই অস্থিরতার জন্য ব্যাংকের সিন্ডিকেটকেই দায়ী করছে মানি চেঞ্জারগুলোর মালিকদের সংগঠন এমসিএবি। করোনার সময় একটা ব্যাংক 7,000-8,000 কোটি টাকা করে ব্যবসা করছে একটা সেক্টর থেকে, এই বৈদেশিক মুদ্রার সেক্টর থেকে। ওরা সেই সুযোগটাই আবার নিতে চেয়েছিল। ইট সিমস টু মি
এবং যে তাতে আমি 100% নিশ্চিত যে ব্যাংকাররাই একটা সিন্ডিকেটের মাধ্যমে এই কাজটা তারা করতে চেয়েছিল। নাহলে তো 28 টাকার থেকে 25 টাকা 26 টাকায় নেমে আসার কথা না, এবং এত ডলারের দাম হওয়ার কথাও না। তবে ব্যাংকারদের দাবি কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দরেই ডলার কেনাতে সহনীয় হতে শুরু করেছে দাম। আমাদের রেমিটেন্স ফ্লো বাড়ছে, পাশাপাশি যে কারণে ডলারের উপর বেশি চাপ পড়ে সেটা হলো ইম্পোর্ট পেমেন্ট দেওয়া। এক্সপোর্ট প্রসিডস যেগুলো সেগুলো থেকে আমাদের মেজর ইম্পোর্ট পেমেন্ট দেওয়া সম্ভব হয়েছে এবং এখনও ওইভাবে চলছে, যার কারণে বাজার থেকে বেশি দাম দিয়ে যে প্রতিযোগিতা আমাকে ডলার কিনতে হবে এই প্রয়োজনটা পড়ে নাই। বাই দিস টাইম আমাদের আবার কিছু এই যে ওবিও লায়াবিলিটি অ্যাডজাস্ট হয়েছে, ওখানে আমরা ডলার পেয়েছি। এইসব কারণে আমরা বেশি দাম দিয়ে ডলার কেনার প্রয়োজন পড়ে নাই, আমরা ডলারের কোনো চাপ বোধ করছি না। এবং বাংলাদেশ ব্যাংকও মাঝপথে যে একটু দাম বাড়তি বেচা কিনা হয়েছে 13টা ব্যাংকে আপনারা দেখেছেন, সতর্ক করেছেন। আমরা আলহামদুলিল্লাহ ওই 13টার মধ্যে নেই। রপ্তানি আয় ও রেমিট্যান্সের প্রবাহ বাড়তে থাকায় কয়েকদিনের মধ্যেই ডলারের দাম কমার আভাস দিলেন ব্যাংকাররা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ভাতা 30,000 থেকে 50,000 টাকা করার দাবিতে দিনভর আন্দোলনের পর কর্মসূচি স্থগিত করেছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। ভাতা বাড়ানোর দাবিতে রবিবার বেলা 11:30টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস FCPS প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থীরা। এর আগে FCPS প্রথম পর্ব পাশ করা প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক 25,000 থেকে 30,000 টাকা করা হয়। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে ভাতা বাড়ানোর বিষয়টি জানানো হয়। চিকিৎসকরা ভাতা 50,000 টাকা করার দাবি জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে চিকিৎসকদের অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। সন্ধ্যার পর সড়কগুলো যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। রাত 10টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন চিকিৎসকরা। সার্বিক বিবেচনা করে আমি আশা করি কালকে স্যার আমাদের একটা সমাধান দিবেন, এবং এই আশায় আমরা কালকে ডাক্তার ইউনুস স্যারের সাথে আমরা দেখা করতে চাই এবং ইনশাল্লাহ তার বাসার দিকে আমরা রওনা দিব। আমাদের এই প্রোগ্রামটা এই শাহবাগ থেকে শুরু হবে। আমরা ইনশাল্লাহ এটা আমরা বটতলায় 10টার দিকে জমায়েত হব এবং 11টার দিকে ইনশাল্লাহ আমরা স্যারের বাসার অভিমুখে রওনা দিব। কর্মবিরতি যেটা চলছে সেটা কর্মবিরতি চলবে ইনশাল্লাহ। আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে এবং আজকে আমাদের এই কর্মসূচি এখানটায় স্থগিত করা হবে। এবার জাহাঙ্গীর গেটে অবস্থান কর্মসূচি পালন করলেন বিগত সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। চাকরি ফেরত ও সশস্ত্র বাহিনীতে বিচার ব্যবস্থা সংস্কার সহ 3 দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন। পরে বাহিনীর পক্ষ থেকে 5 কর্মদিবসের মধ্যে দাবি পর্যালোচনার আশ্বাসে অবস্থান ছাড়েন তারা। রবিবার সকালে 8টা থেকে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধার ব্যানারে তারা এই অবস্থান নেন। চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। দুপুর 1টার দিকে 3 বাহিনীর প্রধানের নির্দেশে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা আন্দোলনকারীদের সমন্বয়কদের সাথে বৈঠক করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। পরে তাদের সাথে কথা বলেন নৌবাহিনীর সদস্য ক্যাপ্টেন এনামুল। এরপরে সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। এ সময় প্রধান সমন্বয়ক নাইমুল ইসলাম জানান, আগামী 5 কার্যদিবসের মধ্যে তাদের দাবিগুলো পর্যালোচনা করে মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস চৌধুরীকে সিলেটবাসীর শেষ শ্রদ্ধার পর গ্রামের বাড়ি কানাইঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার সকালে ঢাকা মেডিকেল থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি সিলেট পৌঁছলে তা রাখা হয় সার্কিট হাউসে। দুপুর 2টায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে নেওয়া হয় জাতীয় পতাকায় মোড়ানো অবস্থায়। এ সময় দলীয় নেতাকর্মী সহ অসংখ্য মানুষ তাকে শ্রদ্ধা জানায়। পরে হারিস চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি কানাইঘাটে। বাতাসর উপজেলার সড়কের বাজারে তার প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার আঙ্গিনায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। 2021 সালের 3 সেপ্টেম্বর হারিস চৌধুরী মৃত্যুবরণ করেন। ওই সময় আওয়ামী লীগ সরকারের রোশানল থেকে বাঁচতে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাফারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্না বিন মাদ্রাসা চত্বরে দাফন করা হয়।
পরবর্তীতে ডিএনএ টেস্টে হারিস চৌধুরীর মরদেহ নিশ্চিতের পর পরিবারের পক্ষ থেকে সিলেটে দাফনের ব্যবস্থা নেওয়া হয়। দেশের রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে অংশীজনদের মুখোমুখি বিশ্লেষণমূলক টকশো টাইমলাইন বাংলাদেশ যাত্রা শুরু করছে। জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব কাজী জেসিনের উপস্থাপনায় বেসরকারি টেলিভিশন গাজী টিভিতে সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি। রবিবার রাজধানীর সেগুনবাগিচায় কচিকাচার মেলা মিলনায়তনে টাইমলাইন বাংলাদেশ সংলাপের প্রথম রেকর্ডিং শেষ হয়েছে। দেশ গড়ার পথ কতটা চ্যালেঞ্জিং, সমাধান আসবে কোন পথে, সংস্কার ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্নের উত্তর জানতে টকশোটি প্রচারিত হবে জি টিভিতে প্রতিদিন রাত 11টায়। পুনঃপ্রচার হবে পরদিন সকাল 8:45 সোমবার বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত অনুষ্ঠানটির রেকর্ডিং হবে। আমরা সংবাদ শেষ করছি গ্রাউন্ড সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর হবে মুজিববাদের বলেছেন সমন্বয়করা, আবারও জানালেন দল বা জোট করবেন না তারা। জুলাই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সচিবালয়ে অগ্নিকাণ্ড তদন্তের প্রাথমিক রিপোর্ট আজ। শহীদের রক্তে লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শোনা কষ্টকর বলেছেন মির্জা আব্বাস। মানুষের মনোজগতের পরিবর্তন উপলব্ধির আহ্বান আমির খসরুর। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।